আমাদের কিছু জিনিস পড়তে হবে, যেমন হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। এই জিনিসটা কি? আচ্ছা, ফ্রেম অফ রেফারেন্স এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে এক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম যেখানে আমি আমার মেজারমেন্টটা করব। তোমরা ফার্স্ট সেমিস্টারে থার্মোডাইনামিক সিস্টেম পড়ছিলে, তাই না? তো থার্মোডাইনামিক সিস্টেমটা হচ্ছিল এইরকম যে থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট বা এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে কোনো একটা থার্মাল এক্সপেরিমেন্ট করা হয়, ঠিক আছে? বা যে জিনিস আমি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ওইটাই হচ্ছে আমার একটা থার্মোডাইনামিক সিস্টেম। তো সিস্টেম যেরকম কনসেপ্ট, ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে ওই কাছাকাছি কনসেপ্ট। যে ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম, যে কোঅর্ডিনেটের রিলেটিভে পার্সপেক্টিভে আমি হচ্ছে একটা মেজারমেন্ট করব, সেটাকে আমরা বলতেছি ফ্রেম অফ রেফারেন্স। ধরো আমি যদি এরকম করি যে আমি একটা গাড়ির ইঞ্জিন নিয়ে একটা কাজ করব, একটা এক্সপেরিমেন্ট করব, তাহলে আমার গাড়ির ইঞ্জিনটা হবে আমার একটা সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো আমি হচ্ছে কি বলে, আমি একটা যে কোনো একটা গাড়ি, সেটার ভেলোসিটি কত, এসব নিয়ে কাজ করব, তখন এক ধরনের সিস্টেম হবে। আবার যদি এমন হয় যে না, একটা গাড়ির ইঞ্জিন নিয়ে আমি কাজ করতেছি, শুধুমাত্র ইঞ্জিন নিয়ে, তখন একটা ধরনের সিস্টেম হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে এই ফ্রেম অফ রেফারেন্সকেও দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, আর একটাকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি? ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে সেই কোঅর্ডিনেট সিস্টেম যে সিস্টেমে নিউটনের ফার্স্ট ল বা ল অফ ইনার্শিয়া ভ্যালিড থাকে, সেটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে এটা হয় রেস্ট অবস্থায় থাকবে, না হয় কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কেমন? নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হচ্ছে এমন একটা ফ্রেম অফ রেফারেন্স যে ফ্রেম অফ রেফারেন্সটা টাইমের সাথে সাথে তার ভেলোসিটির পরিবর্তন হচ্ছে, দ্যাট মিনস সেটা অ্যাক্সিলারেশন হচ্ছে বা ডিঅ্যাক্সিলারেশন হচ্ছে। এইরকম ফ্রেম অফ রেফারেন্সকে আমরা বলবো নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, তো যদি আমরা এমন একটা রেফারেন্স নিয়ে কাজ করি যে এখানে কি হয় যে আমার সিস্টেমটা হচ্ছে টাইমের সাথে সাথে মুভিং বাট কনস্ট্যান্ট ভেলোসিটিতে, তাহলে আমরা সেইটাকে বলবো ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর যদি এমন হয় যে সিস্টেমটা টাইমের সাথে সাথে সেটা একটা অ্যাক্সেলারেশন আছে, তখন আমরা সেটাকে আর ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলতে পারবো না, সেটাকে আমাদের বলতে হবে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবং সেইখানে অবশ্যই কি হবে না, দেখবো যে আমরা নিউটনের ফার্স্ট ল, যেটা আমরা নর্মালি যেখানে হচ্ছে শুধুমাত্র এনার্শিয়া নিয়ে কাজ করি, সেটা অবশ্যই অ্যাপ্লাই করা যাবে না, সেখানে আমার অন্য কোনো কিছু অ্যাপ্লাই করতে হবে। আর নর্মালি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে নিউটনের ফার্স্ট লটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের ফ্রেম অফ রেফারেন্স নিয়ে ধারণা। তো এই রকম ধারণা থেকেই আসলে বিজ্ঞানী গ্যালিলিও উনি হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে। তো ওনার এক্সপেরিমেন্টে কি থাকে, দুইটা ফ্রেম থাকে। একটা মানে উনি যেটা নিয়ে কাজ করছেন সেগুলো হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবং আমরা অ্যাকচুয়ালি এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমাদের সিলেবাসে যেসব নিয়ে কাজ করব সবগুলোই হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আমরা অ্যাকচুয়ালি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে কাজ করব না। আমাদের পড়াশোনা পুরোটাই হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে, কারণ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স একটু মানে একটু কমপ্লেক্সিটি কম, মানে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের চাইতে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কমপ্লেক্সিটি কম বলে আমরা হচ্ছে বেসিক জিনিস নিয়ে পড়াশোনা করতেছি। আচ্ছা, তো গ্যালিলিও দুইটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স কনসিডার করলেন। এটা হচ্ছে এস, আর এটা হচ্ছে S1, যেখানে এস হচ্ছে রেস্ট অবস্থায় আছে আর S1 হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতেছে এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, তো এখন ধরে ব্যাপারটা কি হবে যে একেবারে টাইম যখন শূন্য তখন এই দুইটা অ্যাক্সিস হচ্ছে একই জায়গায় ছিল। টাইম যখন আমার শূন্য, আচ্ছা টাইম যখন শূন্য
তখন এই দুইটা হচ্ছে একই জায়গাতে ছিল। তখন তাদের অবস্থান ছিল এক। তো টাইমের সাথে সাথে কি হয়েছে, এটা যেহেতু রেস্ট অবস্থায় আছে, এটা কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এটা কিন্তু পরিবর্তন হয়ে এটা সামনের দিকে চলে গেছে। তো এরকম একটা অবস্থা হয়েছে। তো একটা নির্দিষ্ট সময় পরে, মানে টি সময় পরে কি হলো, এই এস ফ্রেমটা এখানে রয়ে গেল, আর S1 ফ্রেমটা এরকম সামনে চলে আসলো। ঠিক আছে, তো এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারি যে যে এই ফ্রেমে যে কোনো একটা ইভেন্ট অবজার্ভ করবে একজন অবজারভার। সে কি অবজার্ভ করবে, সে দেখবে কি যে ওই ওইটার অবস্থান হচ্ছে XYZ T, মানে এই ফ্রেম অনুযায়ী, মানে যে এখন ধরলাম টি সময় পরে যখন ও ওখানে চলে গেছে, এইখানে একজন অবজারভার আছে, এখানে একজন অবজারভার আছে। ও একটা ঘটনা দেখবে, ও একটা ঘটনা দেখবে। ওর ক্ষেত্রে যে ঘটনাটা হবে সেটা হবে XYZ T এরকম, আর ওর ক্ষেত্রে যে ঘটনাটা হবে সে দেখবে কেমন, ওই টাইমার পজিশনটা দেখবে এরকম যে X', Y', Z', T'। তো এরকম একটা অবস্থা। তো এখন আমরা এইরকম অবস্থা যদি হয়, তাহলে আমরা একটু চিন্তা করি যে X' আর X এই দুইটার মধ্যে সম্পর্ক কি, বা এই দুইটা ফ্রেমের মধ্যে সম্পর্ক আছে কিনা, কি কোনো দুইটা ফ্রেমের যে টাইম আর পজিশন আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি সেম কিনা, নাকি একটু ডিফারেন্ট আছে। এই জিনিসটা আমরা আসলে এখানে দেখার চেষ্টা করব। আচ্ছা, সেইটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে দেখো যে এই যদি একটা অবজেক্ট হয় পি, আমরা এই পি অবজেক্টের পজিশন বের করার চেষ্টা করতেছি। আচ্ছা, তো পি অবজেক্টটা থেকে এই এস যে ফ্রেম, সেই ফ্রেমের দূরত্ব হচ্ছে এক্স, আর এস প্রাইম যে ফ্রেম তার দূরত্ব হচ্ছে এস প্রাইম ফ্রেমের দূরত্ব হচ্ছে এক্স প্রাইম। আর ওয়াই অ্যাক্সিস বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর তারা হচ্ছে সেম জায়গাতে অবস্থিত, মানে তাদের কোনো পরিবর্তন নাই, যেহেতু আমাদের এই ফ্রেমটা এক্স অ্যাক্সিস বরাবর চলতেছে। তাহলে আমি এক্স প্রাইমের মানটা কিভাবে বের করতে পারি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, আর এখান থেকে এইটুকু হচ্ছে এক্স প্রাইম। তাহলে এক্স প্রাইম সমান সমান আমি কি বলতে পারি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, টি সময়ে ভি ভেলোসিটিতে এস প্রাইম ফ্রেম ভিটি দূরত্ব অতিক্রম করে এখান থেকে এই পর্যন্ত আসছে। তাহলে আমরা জানি এস সমান সমান কি, ভিটি ভেলোসিটি ইন্টু টাইম। তাহলে আমি বলতে পারি এখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স সেটা হচ্ছে ভিটি। তাহলে আমি এক্স প্রাইম সমান সমান বলতে পারি না, এটা এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ভিটি, এটা তো বলতে পারি। আচ্ছা, ওয়াই প্রাইম সমান সমান কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কোনো পরিবর্তন নাই, তাহলে ওয়াই প্রাইম সমান সমান ওয়াই। আর জেড প্রাইম সমান সমান কি হবে, জেড প্রাইম সমান সমান জেড, কারণ জেড অ্যাক্সিস বরাবর আমাদের কোনো পরিবর্তন নাই। আর টি প্রাইম সমান সমান হচ্ছে টি, যেহেতু আমরা আমাদের এখানে সময়ের কোনো পরিবর্তন নাই, সময়ের কোনো পরিবর্তন হয় নাই, আমরা একটা নির্দিষ্ট সময় পরেই ওকেও দেখতে পাচ্ছি, যা মানে এই জিনিসটাকে একটা নির্দিষ্ট সময় পরে এই অ্যাক্সিসের ক্ষেত্রেও যে সময় পার হয়েছে, এই অ্যাক্সিসের ক্ষেত্রেও সে একই সময় পার হয়েছে, মানে এই ফ্রেমের ক্ষেত্রেও যে সময় পার হয়েছে এই সময়ের ক্ষেত্রেও ফ্রেমের ক্ষেত্রেও সে একই সময় পার হয়েছে, যার কারণে টি প্রাইম সমান সমান টি আমরা বলতে পারি। স্যার একটা আচ্ছা, প্রশ্ন ছিল স্যার। বলো। মানে স্যার এই তো এস প্রাইমটা তো স্যার পি পি থেকে সরে গেছে। হ্যাঁ হ্যাঁ, টি থেকে সরে গেছে। তাইলে তো স্যার মানে একটা একটা তো নির্দিষ্ট তো একটা সময় লাগছে স্যার, তাইলে তো এস প্রাইমের টাইমটা চেঞ্জ হয়েছে না স্যার? আচ্ছা দেখো, যে ধরো এখানে দুইটা দুইটা বস্তু একেবারে শূন্য টাইমে এখানে ছিল, 5 মিনিট পরে ও এখানে গেছে। হ্যাঁ, তো আমরা 5 মিনিট পরে যখন এই ডেটাটা নিচ্ছি, তখন এই ফ্রেমের জন্য এটা কত সময় হয়েছে, 5 মিনিট না? জি স্যার। আর এই ফ্রেমের জন্য কত মিনিট হয়েছে, এটার জন্য তো স্যার 5 মিনিট। 5 মিনিট, এই জন্যই দুইটাই সমান।
আচ্ছা, তো এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন দুইটা কোঅর্ডিনেটের মধ্যে যে এই ট্রান্সফরমেশনকে বলা হয় গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। বিজ্ঞানী গ্যালিলিও এটাকে ইন্ট্রোডিউস করছে, এই জন্য এটাকে বলা হয় গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আচ্ছা, তো তো আর এটা একটা ইনভার্স ট্রান্সফরমেশন আছে। ইনভার্স ট্রান্সফরমেশন মানে কি, যে আমরা সেখানে এক্স এর মান বের করবো, এক্স এর মান কত, ওয়াই এর মান কত, জেড এর মান কত, টি এর মান কত। যেহেতু ওয়াই প্রাইম, জেড প্রাইম, টি প্রাইম একই, সো এটা একই হবে। আর এক্স এর মান হবে কি, এক্স সমান সমান এক্স প্রাইম প্লাস ভিটি, মানে ভিটিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে যেটা হবে সেটাকে আমরা বলবো ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। তো তোমাদের পরীক্ষায় যদি আসে যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন কি, তখন বলতে হবে যে এই কথাগুলা। আর গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইকুয়েশনগুলো বলতে হবে এই চারটা ইকুয়েশন। আর ইনভার্স গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের কথা যদি বলা হয় তাহলে এই একটা ইকুয়েশন আর নিচে তিনটা ইকুয়েশন, এই হচ্ছে চারটা ইকুয়েশন। আচ্ছা, তো এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন তো মোটামুটি চলতেছিল। তো তার কিছুদিন পরে বিজ্ঞানী আইনস্টাইন উনি হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এটা প্রবর্তন করলেন। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে উনি যে কথা বললেন এর মধ্যে তো উনি দুইটা পোস্টুলেট দিলেন। এক নম্বর পোস্টুলেট হচ্ছে এরকম: the laws of the physics are same in all inertial frame of reference. ফিজিক্সের সব সূত্র সকল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে সেম। আর সেকেন্ড ল দিলেন কি, the speed of light in free space is the same value c in all inertial frame of reference. সব ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে লাইটের স্পিড যেটা ফ্রি স্পেসের জন্য সেটা হচ্ছে সেম। এই দুইটা পোস্টুলেট উনি দিলেন। এই দুইটা পোস্টুলেটকে বলা হয় পোস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ফার্স্টেরটা কি, সকল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে ফিজিক্সের সব সূত্র হচ্ছে সেম। আর সেকেন্ডটা হচ্ছে কি, যে সকল ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে লাইটের স্পিড ফ্রি স্পেসের জন্য সেটাও সেম। এখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির যে পোস্টুলেটস, এই দুইটা তো একটা একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। মানে আমরা এই ফ্রেমের জন্য এক ধরনের ইকুয়েশন পাচ্ছি, এই এস প্রাইম ফ্রেমের জন্য আমরা আরেক ধরনের ইকুয়েশন পাচ্ছি। তো একটু কাহিনী হয়ে গেল না? আবার আমরা যদি এই ফ্রেমের জন্য লাইটের ভেলোসিটি বের করি তাহলে একরকম হবে, এই ফ্রেমের জন্য যদি লাইটের ভেলোসিটি বের করি তাহলে কি হবে, একটু আরেক রকম হবে, তাই তো? মানে এই ফ্রেমে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এই এস ফ্রেমের জন্য, তখন আমাদের ডাইরেক্ট ভেলোসিটি হবে v সমান সমান ds বাই dt। আর এই ফ্রেমে কি আসবে, এই ফ্রেমে আসবে ডিফারেন্ট, সেটা আসবে ds মাইনাস আবার একটা t থাকবে এক্সট্রা। তার মানে লাইটের ভেলোসিটিটাও একটু পরিবর্তন হয়ে যাবে। তাহলে কিন্তু ওই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রস্তুত তো বলছে সেম হবে, ল সেম হবে, ভেলোসিটি লাইটের ভেলোসিটি সেম হবে, কিন্তু আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে দেখতেছি ল সেম না, স্পিড অফ লাইটও সেম না। তো তখন কি হলো, তখন মনে হলো যে তাইলে না, এখানে নতুন করে কাজ করার সময় আসছে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটাকে আপডেট করতে হবে। তো সেই আপডেটের যে কাজ, সেই আপডেটের কাজটা নিল হচ্ছে কে, লরেন্স। লরেন্স সেই আপডেটের কাজ নিয়ে উনি হচ্ছে কিছু রিলেটিভিস্টিক ফ্যাক্টর অ্যাড করে দিলেন। রিলেটিভিস্টিক ফ্যাক্টর যেহেতু উনি অ্যাড করে দিলেন, তখন যে ইকুয়েশনগুলো দাঁড়াইলো, উনি হচ্ছে কি করছে, নিচে √1/v²/c² এই রিলেটিভিস্টিক ফ্যাক্টরটা অ্যাড করে দিচ্ছে, এবং সেটা সব ইকুয়েশনের জন্য, সব ফ্রেমের জন্য সেটা সমান হবে। উনি এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ভিটির জায়গায় নিচে দিয়ে দিলেন √1 - v²/c²। আচ্ছা, এখানে দিয়ে দিলেন ওয়াই আর জেড অ্যাক্সিসে যেহেতু কোনো পরিবর্তন নাই, সেটা উনি ওই রকমই রাখছেন। টি এর জায়গায় উনি আবার চেঞ্জ করে দিয়েছেন কি, টি প্রাইম সমান সমান টি মাইনাস vx/c² √1 - v²/c²।
উনি জাস্ট কি করছেন, নিচে একটা রিলেটিভিস্টিক ফ্যাক্টর অ্যাড করে দিয়েছেন। আসলে আমি যেভাবে যত সহজে বলতেছি যে যত সহজে রিলেটিভিস্টিক ফ্যাক্টর অ্যাড করে দিয়েছি, ব্যাপারটা তো সহজে হয় নাই, একটা কমপ্লেক্স ক্যালকুলেশন করে অ্যাড করা লাগছে। বাট আলটিমেটলি যেটা হয়েছে যে মানে একটা রিলেটিভিস্টিক ফ্যাক্টর অ্যাড করা হয়েছে যে সময়ের টাইমের সাথে, সরি, লাইটের ভেলোসিটির সাথে আমি যেহেতু আমার ভেলোসিটির একটা কম্পেয়ার করতেছি, মানে আমি কত ভেলোসিটিতে চলতেছি সেই ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির সাথে কতটুকু কম্পেয়ারেবল, এইরকম একটা রিলেটিভিস্টিক ফ্যাক্টর আমি আসলে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন কি হবে? ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনে আমি জাস্ট হচ্ছে এক্স ওয়াই জেড আর টি এর মান বের করবো। তাহলে আমরা এটা কি হবে, এক্স সমান সমান এক্স প্রাইম প্লাস বিটি রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, ওয়াই জেড সেম থাকবে, টি এর জায়গায় টিটা কি হবে, টি সমান সমান টি প্রাইম প্লাস vx বাই সি স্কয়ার রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তো তোমাদের পরীক্ষায় যদি কি আসে যে লরেন্স ট্রান্সফরমেশনের শুধুমাত্র ইকুয়েশনগুলো জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে? সো ইকুয়েশনগুলো একটু মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। জাস্ট খেয়াল করতে হবে যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের সাথে নিচে একটা রিলেটিভিস্টিক ফ্যাক্টর অ্যাড করা হয়েছে। এখানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের সাথে একটা রিলেটিভিস্টিক ফ্যাক্টর অ্যাড করা হয়েছে, একটু এখানে পরিবর্তন আছে। সো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ আমাদের এরপরেও লাগবে এই জিনিসগুলো। তো এই লরেন্স ট্রান্সফরমেশনের দুই ধরনের কনসিকুয়েন্স আছে। একটা কনসিকুয়েন্সকে বলা হয় লেন্থ কন্ট্রাকশন, আর একটা কনসিকুয়েন্সকে বলা হয় টাইম ডাইলেশন। লেন্থ কন্ট্রাকশন মানে হচ্ছে কি দৈর্ঘ্য সংকুচন, আর টাইম ডাইলেশন মানে হচ্ছে কি কালের দীর্ঘায়ন। তো এখন কথা হচ্ছে যেটা, যে দৈর্ঘ্য সংকোচন জিনিসটা কেমন? দৈর্ঘ্য সংকোচন জিনিসটা হচ্ছে এরকম, যেটা আমরা নর্মালি নিজেরাও ফিল করি অনেক সময়। ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড, সে একটা গাড়ি কিনছে, সুন্দর একটা গাড়ি, বড় সড়ো। তো তোমার বাসায় আসলো, তোমার সাথে গল্প সল্প করলো, করার পরে সে আবার বাসা থেকে চলে যাচ্ছে। তো চলে যখন যাচ্ছে, তুমি তখন দেখলা ফ্রেন্ড গাড়িতে উঠে গাড়িটা যখন টান দিল, কিছু দূর যাওয়ার পরে তোমার মনে হলো যে গাড়িটা তো বড় ছিল, এখন তোমার দেখে মনে হচ্ছে গাড়ি ছোট হয়ে গেছে। তো তুমি তোমার ফ্রেন্ডকে ফোন দিলা, কি ব্যাপার, তো গাড়ি তো ছোট হয়ে গেছে মনে হচ্ছে। এরকম হয় না ভাই? যে আকাশে যে প্লেন চলে, প্লেনটা আমরা একটু ছোট দেখি। ছোট দেখার দুইটা কারণ আছে। একটা হচ্ছে মানে বায়োলজিক্যাল একটা ব্যাপার আছে, আবার ভেলোসিটির কারণেও আমরা একটু ছোট দেখি। তো এই যে কোন একটা বস্তু সে যদি আরেকটা বস্তুর সাপেক্ষে একটা রিলেটিভ ভেলোসিটিতে থাকে, তখন যে জিনিসটা হয়, তুমি যখন একটু হাই ভেলোসিটি থাকবা, সেই ভেলোসিটিতে থাকা অবস্থায় তোমার ওই অবজেক্টের লেন্থ হচ্ছে একটু ডিক্রিজ হয়ে যাবে। তো এই কনসেপ্টটাকেই বলা হয় লেন্থ কন্ট্রাকশন। লেন্থ কন্ট্রাকশন তখনই অ্যারাইজ হবে, length contraction arises due to the fact that the speed of light in a vacuum is constant in any frame of reference. সব ইন ফ্রেম অফ রেফারেন্সের জন্য কি হবে, লেন্থ কন্ট্রাক্ট আমাদের এটা যদি কনস্ট্যান্ট হয়, তখনই লেন্থ কন্ট্রাকশনটা অ্যারাইজ হইতে পারে। ধরো ব্যাপারটা কি, যে তুমি একটা রড কনসিডার করলা, যে তোমার একটা রড, সেটা হচ্ছে এরকম একটা রড আছে, সেটা একটা ফ্রেমে আছে, একটা রড আছে একটা ফ্রেমে। এই ফ্রেমটাকে তুমি ধরলা, এটা হচ্ছে এস প্রাইম ফ্রেম। মানে এস প্রাইম ফ্রেম মানে এই ফ্রেমটা মুভিং অবস্থায় আছে। তো মুভিং অবস্থায় থাকা একটা ফ্রেমের মধ্যে তুমি একটা রডকে কনসিডার করলা, এবং তার দুইটা প্রান্তকে ডিটারমাইন করলা, এটা একটা, এটা একটা। এটা হচ্ছে x2 প্রাইম, এটা হচ্ছে x1 প্রাইম। তো এই অবস্থায় তোমার এই রডের লেন্থটা কি হবে,
এল নট সমান সমান x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, এরকম। এখন আমাকে বলো, তুমি একটা, ধরো তুমি একটা ইসে আসো, একটা রকেটের মধ্যে আসো বা একটা গাড়ির মধ্যে আসো, সেইখানে তোমার কাছে একটা রড আছে বা তোমার কাছে সামথিং কিছু একটা আছে। তো তুমি ওইখানে ওই মুভিং ফ্রেমে থাকা অবস্থায় তুমি তোমার ওই অবজেক্টটার যে দৈর্ঘ্য মাপবা, সেটা কি অরিজিনাল দৈর্ঘ্য নাকি সেটা কন্ট্রাক্টেড দৈর্ঘ্য, কোনটা? মানে সেটা কি প্রপার লেন্থ নাকি প্রপার লেন্থ না? প্রপার লেন্থ না, কারণ গতিশীল অবস্থায় তো স্যার আমরা পাই না, আপেক্ষিক অবস্থায় তো নির্দিষ্ট এটা পাই না, কমে স্যার, কিন্তু দৈর্ঘ্য কমে। কিন্তু কথা হচ্ছে তুমি কিন্তু ওই ফ্রেমে আসো। আমাদের মধ্যে একটা মানে স্যার কনফিউশন আছে, সেটা হচ্ছে স্যার আমরা আমরা মনে করি যে গতিশীল অবস্থায় থাকলে কোনো বস্তুর দৈর্ঘ্য ছোট হয়ে যায়, আমরা তাই মনে করি না? জি স্যার। কিন্তু ঘটনা কি তাই যে গতিশীল অবস্থায় থাকলে কোনো বস্তুর লেন্থ ছোট হয়ে যায়? ব্যাপারটা কি সেরকম? না স্যার, এটা তো স্যার ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা যারা মানুষ বা আমরা যারা অবজারভার, তারা অ্যাকচুয়ালি ছোট দেখি, তাই না? স্যার ওই যে প্রসঙ্গ কাঠামোটা স্যার, প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা, মানে আমরা যে যখন আমরা দুইটা ফ্রেমে থাকবো, দুইটা ফ্রেমে দুইটা মানুষ থাকবো, তখন আমরা ওই জিনিসটাকে ডিফারেন্ট দেখি। আর ডিফারেন্ট দেখার কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে একটা দুইটা ফ্রেমের মধ্যে একটা ভেলোসিটির পরিবর্তন থাকে, একটা আপেক্ষিক ভেলোসিটি একটা পরিবর্তন থাকে, যার কারণে আমরা দেখি। তো এখন তুমি যে ফ্রেমে আসো সেই ফ্রেমেই তোমার রডটা আছে। এখন তুমি তাহলে যে লেন্থটা দেখবা সেটা কি অরিজিনাল লেন্থ হবে না? তোমার হাতে তো সেই বস্তুটা আছে। স্যার আমি দেখলে তো স্যার অরিজিনালি হবে, কিন্তু যদি অপর কেহ দেখায় তাইলে স্যার আর কি ওইটা কমবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সেটা। হ্যাঁ, তুমি যেটা দেখছো, ধরো তুমি তুমি নিজেই হচ্ছে ওই গতিশীল ফ্রেমে আসছো এবং তুমি সেটা দেখছো, ঠিক আছে? ওই রডের যে লেন্থ দেখছো সেটা দেখছো এল নট সমান সমান x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। তাহলে তুমি যেটা দেখতেছো সেটা হচ্ছে অরিজিনাল লেন্থ, আমি ধরে নিলাম বলতে এটা সত্যি। এখন এস ফ্রেমে আরেকটা অবজারভার আছে, এস ফ্রেমে আরেকটা অবজারভার আছে, সেও অ্যাকচুয়ালি দেখবে, সেও অ্যাকচুয়ালি তোমার ওই রডটা দেখবে। সে অ্যাকচুয়ালি কি দেখবে? সে দেখবে হচ্ছে এল সমান সমান x2 মাইনাস x1। সে অ্যাকচুয়ালি তার ফ্রেমে দেখছে, তার একটা ফ্রেম আছে, সেই ফ্রেমটা হচ্ছে এরকম। সেই ফ্রেমে তোমার ওই রডটাকে সে মনে করছে এরকম x2 মাইনাস x1, সে তার মতো করে দেখছে। আচ্ছা, যাই হোক, দুজনই দেখলো, কোনো সমস্যা নাই। এখন লরেন্স ট্রান্সফরমেশন যদি আমরা এখানে ইউজ করি, যেখানে আমরা লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করলাম, লরেন্স ট্রান্সফরমেশন অনুযায়ী x1 প্রাইমের মান জানি x1 মাইনাস বিটি রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, x2 এর মান জানি x2 মাইনাস বিটি রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এই জিনিসগুলো আমরা জানি লরেন্স ট্রান্সফরমেশন অনুযায়ী। তো আমরা এই সমীকরণে যদি লরেন্স ট্রান্সফরমেশনের এই x1 প্রাইম আর x2 প্রাইমের মান বসিয়ে দেই, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, মানে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে x2 মাইনাস বিটি 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার মাইনাস x1 মাইনাস বিটি রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। নিচে রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ারকে যদি আমরা কমন নেই তাহলে কি হবে, x2 মাইনাস বিটি মাইনাস x1 প্লাস বিটি। তাহলে বিটি বিটি কাটা, তাহলে থাকবে কি x2 মাইনাস x1 সমান সমান x1 মানে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম সমান সমান x2 মাইনাস x1 রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। যেখানে x2 বাই x1 কি ছিল, x2 বাই x1 ছিল l, এল। যেটা হচ্ছে আমার ইনার্শিয়াল ফ্রেমে, মানে এস ফ্রেমে যেটা মুভিং অবস্থায় নাই, সেই ফ্রেমে যে অবজারভার দেখছে সেটা। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, হইলো আমার এল সমান সমান এল নট, সরি x2 প্রাইম মাইনাস x1 প্রাইম সমান সমান এল নট, আর x2 মাইনাস x1 সমান সমান এল। তাহলে কি হলো, এল নট সমান সমান এল বাই রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। সো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে এল সমান সমান এল নট
রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আমি ফাইনাল ইকুয়েশন পাইলাম। এখন আমি এখানে কি বলছি? আমি বলছি এল নট হচ্ছে আমার প্রপার লেন্থ আর এল হচ্ছে আমার ইমপ্রপার লেন্থ বা কন্ট্রাক্টেড লেন্থ। আচ্ছা, এখন আমরা দেখব এই কথাটা সত্যি কিনা। আমাকে বলো যে এই সমীকরণ থেকে তোমরা কি বুঝতে পারতেছো এল বড় না এল নট বড়? স্যার এল নট বড়। স্যার এল নট বড় এল স্যার। নট বড়। কেন এল নট বড়? স্যার কারণ রুট ওভার 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার মানে হচ্ছে বি স্কয়ার বাই সি স্কয়ার মান একটা আসবে যেটাতে 1 বিয়োগ যাবে, তার মানে হচ্ছে যে একটা স্মল ভ্যালু আসবে, এক্ষেত্রে ছোট ভ্যালু আসবে। এক্স্যাক্টলি, দ্যাট মিন্স ভি এর মান যেটা সেটা সব অবশ্যই সি এর চাইতে ছোট হবে, কারণ আমরা জানি লাইটের ভেলোসিটি সবচেয়ে বেশি। সো ভি এর মান ছোট আর সি এর মান হচ্ছে বড়, তার মানে সেটা একটা অবশ্যই একটা মানে 1 এর চেয়ে ছোট কিছু একটা হবে ভগ্নাংশ। সেই ভগ্নাংশকে যদি আবার আমি 1 থেকে বিয়োগ করি সেটা আরেকটা ভগ্নাংশ হবে। সেই ভগ্নাংশকে যদি আমি আবার রুট করি তার মানে সেটা আরো একটা ভগ্নাংশই হবে। সো আমরা জানি যে এই রকম যে ধরে নিলাম যে 5কে যদি আমি একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করি, 0.1 দিয়ে ভাগ করি, 0.1 মানে কি 1/10, তাহলে এটা কি হচ্ছে আলটিমেটলি হাফ। তার মানে 5 থেকে হাফ হয়ে গেল। তার মানে যদি আমার ভগ্নাংশ দিয়ে আমি একটা বড় সংখ্যাকে গুণ করি তাহলে একটা ছোট সংখ্যা পাই। তার মানে অবশ্যই কি এল নট হচ্ছে বড় আর এল হচ্ছে ছোট। তার মানে আমি গতিশীল থাকা অবস্থায় মানে তোমাকে বুঝতে হবে যে তুমি যে অবজেক্ট নিয়ে কাজ করতেছো সেই অবজেক্টটা কোথায় আছে আর তুমি অবজারভার হিসেবে কি দেখতেছো সেটা হচ্ছে তোমার প্রপার। আর তুমি যেটা দেখতেছো অন্য একজন অবজারভার যে হচ্ছে ওই ফ্রেম যেখানে আছে সেখানে নাই, সে কি দেখতেছে সে যেটা দেখবে সেটা হচ্ছে ইমপ্রপার। বুঝতে পারছো কাহিনীটা? এই ঘটনাটা কিন্তু আমি উল্টা করেও করতে পারতাম, যে একটা বস্তু রেস্ট অবস্থায় আছে, একটা ফ্রেমের মধ্যে আছে, সেই ফ্রেমে থাকা অবজারভার সে যেটা লেন্থ দেখবে সেটা হচ্ছে অরিজিনাল লেন্থ, আর গতিশীল থাকা অবস্থায় আরেকটা অবজারভার সেই অবজেক্টটাকে দেখলো, সে যখন দেখবে সে তার ক্ষেত্রে সেটা ইমপ্রপার হয়ে যাবে। আচ্ছা, আমি এই ব্যাপারটাকে আরেকটু সহজ করে বলি। ধরো তোমাদের ইউনিভার্সিটির সামনে তোমাদের কোনো একটা ফ্রেন্ড বাসে আছে, বাসে সে হচ্ছে তোমাদের জন্য কিছু একটা কিনে নিয়ে আস, হ্যাঁ, লম্বা টাইপের কোনো একটা জিনিস কিনে নিয়ে আস। হ্যাঁ, তো বাসে সে আসতেছে, তোমরা ফ্রেন্ডরা রাস্তা থেকে তাকে দেখতেছো। এখন আমাকে বলো কোনটা প্রপার লেন্থ? তোমরা রাস্তা থেকে যেটা দেখবা সেটা, নাকি বাসে থাকা ফ্রেন্ড নিজে যেটা দেখতেছে সেটা? ফ্রেন্ড যেটা দেখতেছে ওইটা স্যার। ফ্রেন্ড যেটা দেখতেছে সেটা কিন্তু প্রপার লেন্থ, তাই না? আর তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে ইমপ্রপার লেন্থ। ইমপ্রপার। আমার ঘটনা উল্টা হয়ে যেতে পারে, যে ফ্রেন্ড তোমাদের কাছে ওই জিনিসটা রেখে সে আবার বাসে উঠে চলে যাওয়া শুরু করলো, তখন ওই ফ্রেন্ড যেটা দেখবে বাস থেকে তোমাদের হাতে যেটা আছে সেটা হবে ইমপ্রপার, আর তোমরা তখন যেটা দেখবা যেহেতু ওই অবজেক্টটা তোমাদের হাতে আছে সেটা তখন প্রপার, তাই না? কারণ তখন তোমরা একেবারে সামনাসামনি দেখতেছো, তোমরা প্রপার লেন্থটা দেখতে পাবা। আর ফ্রেন্ড তখন গতিশীল অবস্থায় আছে, তার কাছে তার সামনে ওটা নাই, সে যখন দূর থেকে দেখবে তখন সে ইমপ্রপারটা দেখবে। তার মানে তুমি গতিশীল অবস্থায় আসো নাকি তুমি রেস্ট অবস্থায় আসো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে গতির যদি একটা পরিবর্তন থাকে, তো দুইটা ফ্রেমের মধ্যে যদি একটা গতির পরিবর্তন থাকে তাহলে তখন হচ্ছে এক ধরনের লেন্থ কন্ট্রাকশন তৈরি হয়। আচ্ছা, ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, জি স্যার। যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে এই ম্যাথটা একটু করে দেখাও তো। এই সূত্রের মাধ্যমে এল সমান সমান এল নট রুট ওভার ভি স্কয়ার মাইনাস সি স্কয়ার, যেখানে এল নট হচ্ছে প্রপার লেন্থ আর এল হচ্ছে আমার কন্ট্রাক্টেড লেন্থ, ভি হচ্ছে আমার ভেলোসিটি, ওই ফ্রেমের ভেলোসিটি বা অবজারভারের ভেলোসিটি,
আর সি হচ্ছে আমার লাইটের ভেলোসিটি। এখন এই যে এখানে যে ম্যাথটা করা আছে বলা হচ্ছে কি দ্য প্রপার লেন্থ অফ এল অফ এ রড ইজ 5 মিটার, what would be its length for an observer if it is moving relative to him in a direction parallel to its own length with velocity 0.8? স্যার ভেলোসিটিটা কিতে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে স্যার? আচ্ছা, ভেলোসিটি এখানে দেয়া আছে 0.8 সি, মানে লাইটের ভেলোসিটি 0.8 গুণ, এভাবে দেয়া আছে। এই ম্যাথ খুবই সহজ, শুধুমাত্র বুঝতে হবে যে কি কোনটাতে কি বলছে। তোমার প্রপার লেন্থটা দেয়া আছে, তার মানে এল নট দেয়া আছে, তোমার এলটা বের করতে হবে। তো বলছে যে হোয়াট উড বি ইটস লেন্থ, এর লেন্থটা কত হবে ফর অ্যান অবজারভার, একজন অবজারভারের কাছে, ইফ যদি ইট ইজ মুভিং টু হিম, যদি ওই রডটা তার সাপেক্ষে মুভিং অবস্থায় থাকে, ইন আ ডিরেকশন প্যারালাল টু হিজ ওন লেন্থ উইথ ভেলোসিটি 0.8 সি, তার মানে সে হচ্ছে 0.8 সি ভেলোসিটিতে স্যার 0.8 সি মানে সি কি ওই আলোর বেগটা গুণ করতে হবে কিনা? সি হচ্ছে লাইটের ভেলোসিটি, হ্যাঁ মানে মানে গুণ করতে হবে। গুণ করতে হবে। এখানে 3 ইনটু 10⁸ বের করার দরকার নাই, তোমার উপরে নিচে সি সি কাটিয়ে দিতে পারবে। জি স্যার। স্যার সি তো স্কয়ার আছে, তাহলে এখানে তো সি স্কয়ার হবে, তাহলে হ্যাঁ তো হ্যাঁ স্কয়ার হবে, কাটা যায়। কাটা যাবে, হ্যাঁ। স্যার আনসার কি 3? সরি, এর মান 3। 3 অলমোস্ট হবে, হ্যাঁ। যার প্রথমটা হয়ে গেছে সে সেকেন্ডটা ট্রাই করো। স্যার 3 আসছে এদের মান। ওকে ঠিক আছে, সেকেন্ডটা ট্রাই করো। স্যার 0 আসছে। 0, তার মানে বলছে যদি লাইটের ভেলোসিটি, কোন একটা বস্তু যদি লাইটের ভেলোসিটিতে চলে তাহলে কি হবে, তার মানে কি হয়, তার লেন্থ হয়ে যায় কত, 0। তার মানে কি লাইটের ভেলোসিটিতে কারো চলা সম্ভব? না স্যার। না স্যার। আচ্ছা, এখন হচ্ছে মজার ব্যাপার হচ্ছে 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথে আনসার কি হবে বলো তো? স্যার 2 নাম্বার ম্যাথের সূত্রটা কোনটা দিব? একই এটাই সূত্র, একই সূত্র। স্যার 3 নাম্বার ভেলোসিটি তো 0 হবে স্যার। 3 নাম্বার 3 নাম্বারে ভেলোসিটিটা 0 হবে, কারণ হচ্ছে বলতেছে যে হোয়াট উড বি ইটস লেন্থ ফ্রম অ্যান অবজারভার হু ইজ হিমসেলফ মুভিং অ্যালং উইথ ইট, মানে যে সাথে নিয়ে ওটা ঘুরতেছে তার ক্ষেত্রে, তো তার ক্ষেত্রে তো ওটা ভেলোসিটি 0, কারণ সে তার হাতেই আছে। হ্যাঁ তার সাথেই আছে, তার মানে কি ব্যাপারটা হচ্ছে কি হবে, লেন্থ কত হবে? 0 বাই 0 স্যার, লেন্থ আগেরটাই থাকবে। লেন্থ আগেরটাই থাকবে, হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার 2 লেন্থ নাম্বারটা কাছেই থাকে, 5 মিটারই করতে পারি থাকবে। নাই। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? স্যার 2 নাম্বারটা করতে পারি নাই। সি ভেলোসিটি সি মানে ভি বের করতে হবে না এখানে? হ্যাঁ ভি কেন, এল বের করতে হবে আগের মতোই, আগে যেরকম 0.8 সি ছিল এখন তুমি সি ইউজ করবে। ও জি স্যার, বুঝতে পারছি। আর 3 নাম্বারটা বলছে কি হোয়াট উড বি ইটস লেন্থ ফর অ্যান অবজারভার হু ইজ হিমসেলফ মুভিং অ্যালং ইট, মানে রড যে ভেলোসিটিতে চলতেছে অবজারভার সেম ভেলোসিটিতে চলতেছে, সো তার কাছে তো কোনো মনে হবে না, মানে লেন্থের কোনো পরিবর্তন মনে হবে না, মানে সে যা দেখবে তাই, মানে লেন্থের প্রপার লেন্থ যেটা সেটাই সে দেখবে, তার মানে সেটা 5ই হবে। সাকিব হুসাইন ম্যাথ গুলো পারবা?
জি স্যার। তারেক হাসান, জি স্যার। কাউসার। জি স্যার। জি স্যার পারবো। ওকে, স্যার 3 নাম্বারটা একটু বলবেন আবার, যে জিরো ধরছে কেন? মিনহাজ কি অবস্থা তোমার? খোঁজ খবর নাই। স্যার আচ্ছা, জিরো দোষে কেন আমি বলি, ধরো তুমি নিজেই একটা বস্তুকে নিয়ে দৌড়াচ্ছ, তখন তোমার কাছে কি ওই বস্তুর লেন্থে কোনো পরিবর্তন মনে হবে? না স্যার নর্মালি হবে। মানে হচ্ছে যে তুমিও না দৌড়াচ্ছ, স্যার থাকবে না। তুমিও দৌড়াচ্ছ, তুমি যে মানে যে ফ্রেমে আসছো, অবজেক্ট তো সেম ফ্রেমে আছে, তাহলে তোমাদের মধ্যে কোনো ভেলোসিটি পরিবর্তন আছে? না স্যার। সেটাই, মানে তুমি আর তোমার ফ্রেন্ড যদি একই বাসে থাকো এবং না সেই স্যার। বাস যত স্পিডেই চলুক না কেন, তোমার কাছে কি মনে হবে জি তুমি স্যার। তোমার ফ্রেন্ডের মধ্যে স্যার আমার সাপেক্ষে আমার বস্তুর বেগ জিরো। হ্যাঁ সেটাই, এই জন্য ভেলোসিটি ছিল। সাপেক্ষে হ্যাঁ। জি স্যার। তো এই টাইপের ম্যাথই পরীক্ষা আসবে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, হাউ ফাস্ট উড আ রকেট শিপ টু গো রিলেটিভ টু অ্যান অবজারভার ফর ইটস লেন্থ to be contracted 99% of its length when at rest? স্যার রকেটে তো স্যার ওয়াই এক্সিস বরাবর সরণ ঘটে স্যার। হ্যাঁ তা হয় না, কিন্তু ওইখানে মানে ওভাবে চিন্তা করা যাবে, মানে জাস্ট সিম্পলি তুমি, মানে তুমি যদি ওইভাবে ভেক্টর নিয়ে আসো তাহলে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে। তো জাস্ট এখানে জাস্ট সিম্পলি তুমি ইটা দেখবা যে আমার লেন্থের পরিবর্তন কি হবে সেটা দেখবা শুধু। স্যার স্যার এইখানে তো স্যার ভি বের করতে লাগবে না? হ্যাঁ এখানে ভি বের করতে হবে। বলছে যদি এমন হয় জি স্যার। যে তোমার রেস্ট অবস্থায় শিপের যে রকেট শিপের যে লেন্থ, সেটা কত ভেলোসিটিতে চললে কি হবে, তোমার লেন্থটা অরিজিনাল লেন্থের 99% হবে। সেটা বের করে আনতে হবে। তো এই ম্যাথটা কি হোমওয়ার্ক দিয়ে দিব? করে দেওয়া আছে যদি। জি স্যার। স্যার এল নট কি স্যার আদি অবস্থা না, না আদি লেন্থটা না? এল নট হচ্ছে আদি লেন্থ, তো এল নটের 99%। জি স্যার, মানে তার জি স্যার ঠিক আছে, বুঝতে তাহলে পারছি স্যার। এল হবে 99% অফ এল নট। সো এল বাই এল নট হবে আমার 0.99। তো আর তো সেখান থেকে ভি এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তো এটা আমরা একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, নেক্সট দিন আমরা জানবো যে কারা কারা পারছে। আচ্ছা, আমাদের লেন কন্ট্রাকশনে আরেকটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে বলা হয় টাইম ডাইলেশন। টাইম ডাইলেশন কি? সেটা হচ্ছে টাইম স্লো হয়ে যাওয়া। এরকম একটা গল্প শুনছো কি, যে দুইটা টুইন বোনের গল্প শুনছো নাকি? না স্যার। দুইটা বোন, টুইন আর কি, তারা জি স্যার শুনছিলাম স্যার। তাদের দেখতে একরকম, সবই মানে বয়স তো স্বাভাবিকভাবে একই তো হবে। তো এক বোনের ইচ্ছা হইলো যে সে হচ্ছে ইসে যাবে, মানে স্পেসে ঘুরতে যাবে। তো এক বোন আরেক বোনের কাছে বিদায় নিয়ে সেই স্পেসে ঘুরতে গেল। তো অনেক ঘোরাঘুরি করলো, করার পর অনেকদিন ঘোরাঘুরি করছে সে, করার পরে এক পর্যায়ে মনে হয়েছে যে না, তাহলে এখন বাসায় ফেরত যায়। তো তার মনে হয়েছে যে সে খুব বেশি দিন ঘুরে নাই, সে 1 মাসের মতো ছিল স্পেস। তো আসছে বাসায়, আসার পরে দরজা নক করছে। দরজা নক করে দেখে যে একজন বয়স্ক মানুষ দরজা খুলতেছে। এখন সে চিন্তা করতেছে বয়স্ক মহিলা কোত্থেকে আসলো আমাদের বাসায়, তাদের তো মা নাই, তো বয়স্ক মহিলাটাকে, চেহারা দেখতেও মনে হচ্ছে তার মতো। বলতে পারবো ওই বয়স্ক মহিলাটাকে? স্যার তার বোন বোন স্যার, স্যার। বোন। হ্যাঁ, যে বোন যে সে রেখে গেছিল সেই বোন। ইন্টারস্টেলার মুভির কথা বলছিলাম তোমাদের। স্যার জি স্যার। স্যার তার দেখছি বোন। জি স্যার। স্যার। হ্যাঁ, জি ইন্টারস্টেলার স্যার। মুভি দেখছো কেউ? জি স্যার দেখছি আমি। আচ্ছা, এই মুভিতে কিন্তু ব্যাপারটা এই হয়
যে স্যার অনেক অনেক মুভি তৈরি স্যার ওই যে অনেক কার্টুন আছে স্যার এটা স্যার সত্যি সত্যি করছিল স্যার পরীক্ষাটা না এই আইডেন্টিক্যাল টুইন দিয়ে স্যার পরীক্ষা করছিল যে কোনো পরিবর্তন হয় কিনা না আমি জানি না যে সত্যি নাকি, শরীরেও অনেক পরিবর্তন হচ্ছে ঠিক আছে। তবে ইন্টারস্টেলার মুভিতে যেটা দেখাইছে এটা কিন্তু পসিবল, তুমি যদি ওই ভেলোসিটিতে যাইতে পারো তাহলে ওই জিনিসটা হওয়া পসিবল। আমি নর্মালি হচ্ছে যে এই ক্লাসে এই মুভির ক্লিপটা দেখাই, কিন্তু আমার সাউন্ড বক্সের অবস্থা খুব বাজে, যার কারণে তোমাদের ওইভাবে দেখাইতে পারতেছি না। জাস্ট আমি সাউন্ড ছাড়াই তোমাদের কয়েকটা জিনিস একটু দেখাই, মানে ওই জিনিসটা আসলে। যারা দেখো না তাদের জন্য বলতেছি। স্যার ওই যে জাফর ইকবাল স্যারের একটা বই আছে স্যার, আপেক্ষিক তত্ত্ব, ওই যে রিলেটিভিটি, ওইটা স্যার এই গল্পটা আছে। আচ্ছা আচ্ছা, এটা খুবই পপুলার গল্প ফিজিক্সের লাইনে। তো আমি এখানে জাস্ট বলি যে মানে ওদের কয়েকজনের একটু প্ল্যান থাকে যে ওরা একটা নতুন একটা ইসে যাবে, প্ল্যানেটে যাবে। তো এই তো সেটা যাওয়া নিয়ে হচ্ছে প্ল্যানিং করতেছিল যে কিভাবে যাবে, এখানে ওয়ার্ম হোলে একটা ব্যাপার দেখাইছে। তো যাই হোক, তারপরে তারা সেই জায়গায় যায়। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার থাকে এইরকম যে ওরা যদি ওই প্ল্যানেটে যায়, ওই প্ল্যানেটের 1 আওয়ার মানে হচ্ছে পৃথিবীর আমার এক্স্যাক্টলি মনে নাই, এরকম 8 বছর বা 6 বছর। কারণ মনে আছে কত কত দিন ছিল? স্যার 7 বছর মেবি। ছিল। তো ওরা ওইরকম একটা নতুন প্ল্যানেটে যাওয়ার পরে দেখে যে সেই প্ল্যানেট পুরা ভরা হচ্ছে পানি। তো এর মধ্যে ওদের ওখানে একটা অ্যাক্সিডেন্ট টাইপের হয়, যে মানে বিশাল বড় ঢেউ আসতে নেয়। তো ওরা ওখান থেকে আসার সময় ওদের একজন মারাও যায়। তো ওটা আলটিমেটলি ওরা কোনো মতে বেঁচে যায় বাকিগুলো, কিন্তু যেটা হয় যে এই শিপের মধ্যে পানি ঢুকে যায় এবং ওরা মানে তখন আসতে পারে না। তো ওইখানে ওদের অনেক সময় নষ্ট হয়। তো সময় নষ্ট হওয়ার পরে এখানে যে মানে এই ব্যাপারটা আছে, সেটা হচ্ছে এই স্যার মুভিটার নাম কি? ওটার নাম হচ্ছে ইন্টারস্টেলার। তো একটা জিনিস একটু খেয়াল করো, ওরা যখন যাচ্ছিল ওরা হচ্ছে এই লোকটাকে রেখে যাচ্ছিল। হ্যাঁ, এই লোকটাকে কিন্তু ওরা রেখে যাচ্ছে এই ওদের মেইন শিপে রেখে গেল। ওরা ওখানে গেল, যাওয়ার পরে ওদের ওই শিপটা একটু প্রবলেম হয়েছে, ওই পানি নিষ্কাশনের জন্য একটু টাইম নেয় ওরা। তো সেই টাইম নেয়ার পরে ওরা যখন আবার ব্যাক করে, ওদের ওখানে খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টা বা 1 ঘন্টার সময় ওদের পার করতে হয়। তো আধা ঘন্টা বা 1 ঘন্টার সময়ে ওরা হচ্ছে নাকি ব্যাক করে, এবং ওর মেয়ে তখন রেখে যায় 10 বছর বয়সী একটা মেয়ে, ঠিক আছে। এবং তাকে তখন আইনস্টাইনের থিওরিটাও তখন পর্যন্ত পড়ায় না, এরকম একটা জিনিস বলেও। সো ওরা আছে ব্যাক করে চলে আসে। চলে আসার পরে দেখো ওই লোকের বয়স কত হয়ে গেছে। ও বলতেছে আমি অনেক বছর ধরে ওয়েট করতেছি। যেখানে ওদের মনে হয়েছে যে ওরা ছিল হয়তো 1 আওয়ার বা 30 মিনিট বা 40 মিনিট, 23 সেখানে বছর। অ্যাকচুয়ালি 23 বছর 4 মাস 8 দিন হয়ে গেছে, ঠিক আছে। এবং স্বাভাবিকভাবে এইদিকে তো 23 বছর পার হয়ে গেছে। ওদের কাছে অনেক মেইল আসছে, ওর ছেলে মেয়ে যে মেইল করছে সেই মেইলগুলো মানে 10 বছর বয়সী যে মানে জাস্ট পরিবর্তন গুলা দেখো, কয়দিন পর পর মেইল করতেছে, ছেলে মেয়ে গুলো আস্তে আস্তে বড় হচ্ছে, ছেলে ছেলেরও ছেলে হয়ে গেছে। যে মেয়েটাকে 10 বছরে রেখে গেছিল সেই মেয়েটা অনেক বড় হয়ে গেছে। দাঁড়াও, মেয়ে কই, এই যে এই মেয়েটাকে 10 বছর বয়সী রেখে গেছিল, তার বয়স এখন 33 হয়ে গেছে স্বাভাবিকভাবে, ঠিক আছে। এই হচ্ছে এখানকার কাহিনী।
এই মুভিটা তোমরা দেখতে পারো, টাইম থাকলে দেখতে পারো। মুভিটার নাম হচ্ছে ইন্টারস্টেলার। এটা 2014 সালে একটা মুভি, যেটা ওই বছর অস্কার পায়। তো দেখলে মাথা নষ্ট হয়ে যায় মুভিটা দেখে। এবং আমি বলে দিলাম যে এই মুভি একবার দেখা কিছুই বুঝবা না, স্যার বারবার দেখা লাগবে। কয়েকবার দেখতে হবে। আর ফুল যদি জি বুঝতে স্যার, চাও কয়েকবার দেখতে লাগবে স্যার। 8-10 বার দেখার পরে মনে হবে যে তুমি কিছুটা বুঝতে পারতেছো আরো। তবে স্যার, তুমি মোটামুটি যদি শুনলাম তো স্যার, এখন হয়তো hero একবার হও, দেখলে ভালো বোঝা যাবে। একবার দেখার পরেও তুমি ব্যাপারটা এরকম হবে না যে তুমি মজা পাবা না। মজা ঠিকই পাবা, কিন্তু তুমি সবকিছু ক্লিয়ারলি বুঝবা না, বা সব কনসেপ্ট হচ্ছে ক্লিয়ারলি বুঝবা না। জি স্যার, সাদা। এবং এটা নিয়ে এখনো ডিবেট আছে। ধরো যারা এই মুভি কয়েকবার দেখছে তারা যদি একসাথে বসে, দেখা যাবে তারা ডিবেট শুরু করে দিবে। ও বলবে না এটার ব্যাখ্যা এরকম, আরেকজন বলবে না এটার ব্যাখ্যা এরকম। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি টাইম ডাইলেশন দেখানো হয়, এখানে টাইম ট্রাভেল দেখানো হয়, এখানে ওয়ার্ম হোলকে দেখানো হয়েছে এই মুভিতে। তো এই সবগুলো জিনিসই এই মুভিতে দেখানো হয় actually। আচ্ছা, তো সেই একটা কনসেপ্ট, সেটা হচ্ছে টাইম ডাইলেশন। যে টাইম ডাইলেশন হচ্ছে এরকম স্লোয়িং অফ টাইম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য থিওরি অফ রিলেটিভিটি দ্যাট অকার্স ইন আ সিস্টেম ইন মোশন রিলেটিভ টু আউটসাইড অবজার্ভার। তো এটাকে আমি যদি খুব সহজে বলি, মানে খুব সহজে একটা উদাহরণ দিই যেটা তোমাদের সাথে মিলতে পারে। ধরো তোমাদের কোন একটা ফ্রেন্ড, সে হচ্ছে চিটাগাং থেকে বাংলাদেশ ঢাকা আসবে। তো তুমি তাকে রিসিভ করার জন্য কমলাপুর রেল স্টেশনে গেছো। তো তুমিও বাংলাদেশে ধরো খুবই ভালো অবস্থা, ট্রেন যদি যেটা 9টা ছাড়ার কথা সেটা 9টাতেই ছাড়ে, ধরে নাও বাংলাদেশে সেই অবস্থা হয়ে গেছে। এবং চিটাগাং থেকে বাংলাদেশে ওই ট্রেন আসতে, বাংলাদেশে খুবই ভালো অবস্থা, এখন ওই ট্রেন আসতে মাত্র 15 মিনিট সময় লাগে। ঠিক আছে, ধরে নেই আমরা, কারণ এইরকম না ধরলে ওই এক্সপেরিমেন্ট হবে না। তো তোমার ফ্রেন্ড ঠিক 9টার সময় চিটাগাং থেকে রওনা করছে, তার ঘড়িতে তখন 9টা বাজে, সে তখন রওনা করলো। সে দেখলো যে ট্রেনে যে ঘড়ি আছে সেটাতেও 9টা বাজে। তো কমলাপুর রেল স্টেশনে যখন ট্রেনটা চলে আসছে, তুমি দেখলা 9টা 15 বাজে, কমলাপুর রেল স্টেশনে ঘড়িতে 9টা 15 বাজে, তুমি ওয়েট করতেছো, তোমার ঘড়িতেও 9টা 15 বাজে, ট্রেনটাও চলে আসছে 9টা 15তেই। কিন্তু তোমার ফ্রেন্ড যখন নামবে, তার ঘড়িতে বা ওই ট্রেনের মধ্যে যে ঘড়িটা আছে সেই ঘড়িতে দেখা যাবে 9টা 15 বাজে নাই, 9টা 13 বাজছে বা 14 বাজছে। এখন এই ঘটনা কি বিশ্বাস হয় তোমাদের? জি স্যার। এই ঘটনা বিশ্বাস না করলেও এটা সত্যি ঘটনা হতে পারে, যদিও বাংলাদেশের জন্য ফিজিক্সের ভাষায় সত্যি, কিন্তু বাস্তবে তো সত্যি না। বাস্তবেও সত্যি, কিন্তু বাংলাদেশের ট্রেনের জন্য সত্যি না। কারণ বাংলাদেশে অত দ্রুতগামী ট্রেনও নাই। আর এরকম জি স্যার, সুপারসনিক ট্রেন লাগবে। আচ্ছা, স্যার এইগুলার অ্যাপ্লাই গুলো তো ম্যাক্সিমাম স্যার মহাকাশে দেখা যায়, রকেট। অ্যাপ্লাই যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু মানে ধরো রকেট যে গতিতে চলে সেই গতিতে তো আর পৃথিবীতে মানে কোনো কিছু চলতে দেওয়া পসিবল কি? এই হচ্ছে সমস্যা। আচ্ছা, তো এখন আমরা এই টাইম ডাইলেশনে একটা ব্যাপার করি, সেটা হচ্ছে ধরো দুইটা ফ্রেম আছে। একটা ফ্রেম হচ্ছে গতিশীল অবস্থায় আছে রকেটের মধ্যে ধরে নেই, আরেকটা ফ্রেম হচ্ছে রেস্ট অবস্থায় আছে পৃথিবীতে। তো রকেটে থাকা অবস্থায় একটা ফ্রেমে ধরো তুমি আসো, একটা ফ্রেমের মধ্যে আমি একজনের নাম বলি, সে হচ্ছে সাকিব। সাকিব হচ্ছে ওই রকেটে থাকা অবস্থায় একটা ফ্রেমে আছে, আর মেহেদী হচ্ছে পৃথিবীতে আছে। তো সাকিব রকেটে থাকা অবস্থায় কি করলো, একটা শুট করলো, তার কাছে একটা বন্দুক ছিল, বন্দুক দিয়ে একটা সে শুট করলো। শুট করার ধরে নেই যে 5 সেকেন্ড পরে সে আরেকটা শুট করছে। এটা হচ্ছে সাকিবের হিসাব। সাকিব রকেটে মুভ করতেছে, তখন সে দুইটা শুট করছে 5 মিনিট অন্তর অন্তর। আচ্ছা, তো সেই একই শুট পৃথিবীতে থাকা অবস্থায় মেহেদী, সাকিবের বন্ধু মেহেদী, সেও তো শুনবে, সেও একটা নির্দিষ্ট সময় শুনবে। এখন সাকিবের কাছে মনে হবে টি নট সমান সমান হচ্ছে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, এবং সাকিব যেহেতু নিজেই কাজটা করছে তার মানে এটা হচ্ছে প্রপার টাইম। আর টি যেটা, সেটা হচ্ছে মেহেদী যেটা শুনছে, মেহেদীর কাছে মনে হচ্ছে একটা টাইম হচ্ছে T2, আরেকটা টাইম হচ্ছে T1, এবং মেহেদী যেটা শুনবে সেটা হচ্ছে ইমপ্রপার টাইম, সে অরিজিনালটা শুনবে না। এখন আমরা এইখানে যদি ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনটা ইউজ করি,
যে t1 আর t2 এর মান বসাইলাম, তাহলে কি হবে? t1 এর মান হচ্ছে t1 প্রাইম প্লাস bx প্রাইম বাই c স্কয়ার রুট 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, এটা একটা। আর t2 এর মানটা বসাইলাম, t2 সমান সমান t2 প্রাইম প্লাস bx প্রাইম বাই c স্কয়ার রুট 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার, এই দুটো বসাইলাম। তো t সমান সমান t2 মাইনাস t1, এটা যদি আমি বসাই, এই ক্যালকুলেশন তো খুবই সহজ, জাস্ট একটা লসাগু করতে হবে, রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এটা যদি করি তাহলে t2 প্রাইম প্লাস bx প্রাইম বাই c স্কয়ার মাইনাস t1 প্রাইম মাইনাস bx প্রাইম বাই c স্কয়ার। তো এখানে bx প্রাইম বাই c স্কয়ার bx প্রাইম বাই c স্কয়ার কাটা যাবে, তো থাকবে t সমান সমান t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। সো t2 প্রাইম মাইনাস t1 প্রাইম সমান সমান t প্রাইম, যেটা t নট, যেটা সাকিবের সময়। সো আমরা যেটা পাইলাম যে মেহেদির সময় সমান সমান সাকিবের সময় ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। এখন আমাদের বোঝার ব্যাপার যে তাহলে মেহেদির টাইমের সময়টা বেশি না সাকিবের টাইমের সময়টা বেশি, মানে টি নট বড় না টি বড়? এইখানে একটু বলো তো, টি বড় না টি নট বড়? স্যার টি বড়। কি বড়? এখানে হচ্ছে টি বড়। কেন? কারণ আমরা যদি হচ্ছে সেটি বড়। হ্যাঁ লসাগু একটা ভগ্নাংশ করি, একটা লসাগু দিয়ে ভাগ, মানে একটা বড় সংখ্যাকে, যে কোন একটা বড় সংখ্যাকে আচ্ছা যে কোনো একটা বড় সংখ্যা, সেটা ধরি 5 কে যদি 0.1 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? 50 হয় না? জি স্যার। আচ্ছা 50 হয়, তার মানে কি টিটা হচ্ছে আমার বড় আর টি নটটা হচ্ছে আমার ছোট। ওকে, তো টি বড় এইটা দ্বারা কি বোঝা যাচ্ছে? এইটা দ্বারা বোঝা যাচ্ছে যে সাকিব যেটা এই মেহেদি যেটা শুনতেছে তার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এ তো অনেক, মানে একটা গুলি করার 50 সেকেন্ড পরে আরেকটা গুলি করছে, এরকম মনে হচ্ছে। আর মেহেদির কাছে কি মনে হচ্ছে, সরি মেহেদি ছিল হচ্ছে পৃথিবীতে, মেহেদির কাছে মনে হচ্ছে যে একটা স্যার। গুলি করার 50 সেকেন্ড পরে আরেকটা গুলি করছে। আর সাকিব যে কিনা একটা অনেক বেশি ভেলোসিটিতে একটা রকেটে ছিল, তার কাছে মনে হচ্ছে আমি তো 5 সেকেন্ড পরে একটা গুলি করলাম। তার মানে সাকিবের ক্ষেত্রে যেটা হবে, টাইমটা হচ্ছে স্লোলি পার হবে, মানে টাইম খুব মানে শেষ হইবে না, মানে 5 সেকেন্ড শেষ হইতে অনেক সময় লাগবে, যেটা পৃথিবীতে ওই সময়ে দেখা যায় 50 সেকেন্ড শেষ হয়ে গেছে। তার মানে সাকিব যদি এরকম করে ওখানে 1 বছর থাকে, তাহলে এদিকে মেহেদি দেখা যাবে যে মেহেদির 20 বছর হয়ে গেছে, তখন সাকিব তখনও থাকবে, ইয়াং থাকবে, আর মেহেদি বয়স্ক হয়ে যাবে। ওটা তাই হবে না? তার মানে কারো যদি বয়স কমানোর ইচ্ছা থাকে তাহলে এক কাজ করতে পারো, কদিন স্পেসে দিয়ে ঘুরে আসো, পৃথিবীতে ব্যাক করে দেখবা যে তোমার ছোট ভাই তোমার চেয়ে বড় হয়ে গেছে। ঠিক আছে? স্যার এটা তো স্যার তখনই কাজ করবে যখন সে আলোর গতিতে যাইতে পারবে। আলোর গতিতে যাওয়া যাবে না, আলোর গতি কাছাকাছি গতি লাগবে, আলোর গতিতে গেলে আবার হিসাব ভুল হয়ে যাবে। এখানে যদি আলোর গতি হয় তাহলে c/c 1 - 1 নিচে হয়ে যাবে 0, শুনবে ইনফিনিটি। টাইম ইনফিনিটি হয়ে যাবে তোমার, মানে তুমি জীবনে কিছুই হবে না তোমার, না না, অসীম হয়ে যাবে সব। অসীম হয়ে যাবে সবকিছু। এবং এই মুভিতে কিন্তু একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে একেবারে শেষে যখন ওই স্যার ডাইমেনশন। হ্যাঁ শেষে অনেকগুলো ডাইমেনশন দেখায়, সেটা দেখতে পারবা যে 3rd ডাইমেনশন, 4th ডাইমেনশন চলে আসে, 5th ডাইমেনশন চলে আসে। এবং 5th ডাইমেনশনের কনসেপ্টটা আমার খুব ভালো লাগছে, আরে খুব সুন্দর। আর আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে যে শেষে এসে দেখে যে মেয়ের বয়স হয়ে গেছে 100-150, এবং সেই একটা জিনিস মানে ব্যাপারটা মনে করে কি যে ওই মেয়ের নাম আর নামটাও তো আমি ভুলে গেছি, আমি অনেকদিন আগে দেখছি তো, আর কি মেয়ের নাম আর হচ্ছে ওই ছেলেটা যে ওদের নাম সেমই থাকে, মানে যেহেতু ফ্যামিলি নেম, ধরলাম জেফারসন, এরকম যে একজনের নাম সারা জেফারসন আর একজনের নাম হচ্ছে ধরে নেই যে টম জেফারসন, ঠিক আছে? তো একটা জায়গা থাকে নাম জেফারসন সামথিং, তো ওই ছেলে ভাবে যে আমি তো মহাকাশ থেকে ঘুরে টুরে আসলাম, অত কিছু করছি, তার মানে আমার নামে এটা হয়েছে। তো বলে এটা কি আমার নামে? বলে না, এটা আপনার নামে না, এটা আপনার মেয়ের নামে, ঠিক আছে? এবং যেটা হয় যে শেষে তো ছেলের বয়স অনেক কম, সে তুলনায় মেয়ের বয়স হচ্ছে মেয়ের দাদির বয়সী, এরকম অবস্থা হয়ে যায়। তো মেয়ে তখন
বলে যে আমার তো এখানে সবই আছে, মানে ও হচ্ছে আবার ওই স্পেসে আরেকজনকে রেখে আসে, নিয়ে আসতে পারে না, জ্বালানির অভাব, মানে ফুয়েল থাকবে না বলে এটা। সো দেখো, মুভিটা দেখো, ভালো লাগবে। স্যার তাহলে যদি ওই মানে যে থাকে মানে সাকিব যদি 20 বছর বা 30 বছর থাইকা আসে তাহলে তো আমাদের কি খুঁজে পাইবো না। আমাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? আইসা দেখবে যে আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে। কোনো ক্লাসই করতে পারলাম না, বারবার জুম থেকে বের করে দিল স্যার। আচ্ছা, একটু একটা দেখে নিও, আজকে ক্লাসটা একটু ভালো মজার ছিল, আমার কাছে মজা স্যার লাগছে। আমি অনেক চেষ্টা করছি বাট জি, বারবার স্যার ব্যাক ইন্টারেস্টিং সাবজেক্ট। আচ্ছা, এরকম আরো অনেক মুভি আছে। স্যার। হ্যাঁ, তো তোমার যদি তারপরেও ক্লাস খুব বেশি করতে ইচ্ছে করে তাইলে তুমি এক কাজ করতে পারো, আগামীকাল জয়েন করতে পারো। আগামী কখন স্যার? আচ্ছা, হ্যাঁ, আগামীকাল 10টার দিকে। 10টা থেকে স্যার? হ্যাঁ, আমাদের এবার ইএপি এক্সাম আছে স্যার। আচ্ছা, তাহলে সমস্যা নাই, তুমি লেকচারটা দেখে নিও। স্যার আচ্ছা, স্যার যদি বুঝতে কিছু সমস্যা হয় স্যার তাহলে আমি আপনাকে স্যার হ্যাঁ, নোট করব। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, বলো। স্যার স্যার টাইম ইকুয়েশন আছে যেটা আছে স্যার, এটা স্যার টি ইকুয়াল টু টি নট, যদি আমরা মাল্টিপ্লিকেশন হিসেবে করি তাহলে রুট ওভার 1 মাইনাস সি স্কোয়ার বাই ভি স্কোয়ার হবে না? এখানে জি স্যার, জি স্যার, মানে যদি স্যার ভাগ করা আছে যদি গুণ করে দিই তাহলে স্যার সি স্কোয়ারটা উপরে যাবে। কেন ফোন করবো কেন? মানে স্যার ক্যালকুলেশন করে তো, না না স্যার, মানে লেন্থের যেভাবে ছিল স্যার এল নট না, না, ইনটু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। লেন্থের ক্ষেত্রে যেটা ছিল, লেন্থের ক্ষেত্রে কিন্তু দেখো আমরা কিন্তু সবসময় বের করার চেষ্টা করি যে ইমপ্রপার লেন্থ আমরা কত দেখতেছি, প্রপার লেন্থের সাপেক্ষে সেটা বের করার চেষ্টা করি। এখানে কিন্তু তাই, ইমপ্রপার লেন্থটা, জি স্যার, মানে ইকুয়েশনটা যেভাবে দেওয়া আছে, হ্যাঁ, তুমি যদি জি স্যার আমি বুঝতে পারছি স্যার, আমি জাস্ট এমনি বলতেছি, ইকুয়েশনটা আমি করি নাই তো, ডিরেক্ট বললাম। আচ্ছা, আচ্ছা, তুমি যদি টি নট সমান সমান টি সমান সমান রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার দাও, সেটা ঠিক আছে, কিন্তু সেটা আসলে মানে সেটা চাইতে তোমার এই ইকুয়েশনটা বেশি কাজে লাগবে, কারণ তোমার তো অরিজিনাল টাইমটা কোথাও হয়তো দেয়া থাকবে, জি স্যার, জি স্যার, জি স্যার, তোমার টাইমটা বের করতে হবে। আচ্ছা, তো স্যার বুঝতে এই পারছি টাইপের স্যার। আরো মুভি Thank আছে, you. মানে স্পেস নিয়ে আরেকটা মুভি আছে গ্র্যাভিটি, সেটাও কোনবার যেন অস্কার পায়। বাট গ্র্যাভিটি আর ইন্টারস্টেলার এই দুটো মুভি দেখার পরে, মানে এই দুইটা মুভি দেখার আগে আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে হয়তো যদি কোনোদিন সুযোগ হয় বা চেষ্টা যদি করা যায় যে মহাকাশে গেলাম, একটু ঘুরতে টুরতে গেলাম, মানে এরকম স্বপ্ন থাকে না মানুষের, আমার এরকম ছিল। কিন্তু গ্র্যাভিটি আর ইন্টারস্টেলার দেখার পরে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে, যে আমার ভাই কোনো দরকার নাই, পৃথিবী ভালো। আচ্ছা স্যার, এইখানে স্যার একটা জিনিস চিন্তা করার বিষয়, সেটা হচ্ছে যে আহ, পৃথিবীর সাপেক্ষে হচ্ছে যে তাদের ঘড়িটা মানে অনেক স্লো চলতেছে, কিন্তু তাদের দৈহিক পরিবর্তন কি একই পরিমাণ হবে না? মানে সেইটা কেন আসতে হবে? যদি আমরা 300 মনে করেন স্যার যে আমরা 100 বছর যদি পৃথিবীতে না, না, তো ঘড়ি আসতে চলতেছে সেটা কিন্তু বড় কথা না, কথা হচ্ছে ওখানকার সময়টাই স্লো হয়ে যায়। কিন্তু স্যার সময় স্লো হইলেও সেই সময়ের সাপেক্ষে তাদের দৈহিক গঠন তার মনে হয় সেই রকমেরই। আহ, এখন তুমি যেটা বললা সেটা হচ্ছে তুমি হ্যালো, আচ্ছা, মানে এটা নিয়ে তো আসলে ওই টাইপের কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ওইভাবে হয় নাই, যে আসলে আচ্ছা, আমি বের হয়ে গেছিলাম কোনো কারণে, তো স্যার আমরাও বের স্যার হই, আমিও বেরিয়ে গেছিলাম স্যার। জুম একসাথে বের করি। জুমে মনে হয় সমস্যা আছে। আর বেড়ে আর গেছে আমাকে আমিও। আচ্ছা, যাই হোক, তো মানে ও যেটা বলতেছিল, মানে এটা নিয়ে তো আসলে ওইভাবে প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্লিকেশন এখনো হয় নাই, বা প্র্যাকটিক্যাল এখনো ওইরকম কোনো কিছু এক্সপেরিমেন্ট হয়তো করা হয় নাই, কিন্তু যেহেতু টাইমটাও স্লো যাবে, সো মানুষের দৈহিক পরিবর্তন হওয়ার কথা না, মানে দৈহিক পরিবর্তনটাও পরিবর্তিত হওয়ারই, মানে আলাদা রকমই হওয়ার কথা।
ঠিক আছে, এটা অবশ্যই ডিপেন্ড করবে যে কোনো এনভায়রনমেন্টের উপর। তুমি জাস্ট সিম্পলি এটাই চিন্তা করো, বাংলাদেশের মানুষের দৈহিক পরিবর্তন একরকম, আরেকটা দেশের মানুষের দৈহিক পরিবর্তন আরেক রকম। মানে জাস্ট সিম্পলি ওয়েদারের কারণে চেঞ্জ হচ্ছে। সো ওয়েদার কারণে যদি চেঞ্জ হয়, তো আমি যখন নতুন একটা পরিবেশে চলে যাব, সেখানকার পরিবেশের সাথে আমার তো ওয়েদার মানে আমার বডিও তো হচ্ছে হয়ে যাবে, মানে অ্যাডাপ্ট করে ফেলবে। সো পরিবর্তনটা ওইভাবেই হবে, আমার কাছে এটা মনে হয় অ্যাকচুয়ালি। স্যার আমি বাইরে হয়ে গেছিলাম, কিছুই শুনতে পারি। হ্যাঁ, সবাই বেড়ে গেছিল। আমি যেটা বললাম যে ধরো ওয়েদার বা পরিবেশের সাপেক্ষে সবারই এরকম পরিবর্তন, মানে সবারই অ্যাডাপ্টিবিলিটি আছে। সো আমার মনে হয় দুইটা ডিফারেন্টই হবে, মানে একই হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে তোমরা একটু একটা কষ্ট করো যে নিচে একটা দুইটা